স্বাগত নিউজ 24 এর ঈদের বিশেষ আয়োজন আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি মাজহারুল ইসলাম। এই মুহূর্তে যে যেখান থেকে বসে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সবাইকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। প্রিয় দর্শক, আমরা আজকে এমন একজন ব্যক্তিকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি যিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে চিকিৎসা সেবার পরামর্শ দিয়ে ইতিমধ্যেই দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনাম অর্জন করেছেন এবং 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে রাজনীতিতে এসে রাজনীতিতে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চষে বেড়াচ্ছেন। আমরা কথা বলছি জাতীয় নাগরিক পার্টির এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। ডক্টর তাসনিম জারা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনাকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনাকেও ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তাসনিম জারা, আমরা শুরুতে যে জিনিসটি জানতে চাইব সেটি হচ্ছে যে আপনি একজন ডাক্তার হিসেবে বেশি পরিচিত। আমরা দেখলাম যে বাংলাদেশে যারা ডাক্তার তারা হচ্ছে পড়াশোনা শেষ করে প্র্যাকটিসিংয়ের দিকে যায়, কিন্তু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মূলত আপনি বেশি পরিচিত। আমরা যে জিনিসটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই যে আপনি যে মাথায় যে পরিকল্পনা আসলো যে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষকে চিকিৎসা সেবা দেব, এই পরিকল্পনা আসলে আপনার মাথাতে কিভাবে আসলো যে এবং এই কোন জায়গা থেকে আপনি এটা যাত্রা শুরু করলেন? আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়াশোনা শেষ করার পরে আমিও প্র্যাকটিসেই ঢুকেছি। আপনি যেটা বলেছেন, আমি ঢাকা মেডিকেল কলেজে কাজ করেছি ডাক্তার হিসেবে, এরপর এভারকেয়ার হাসপাতালে কাজ করেছি এবং বিগত বছরগুলোতে 8 বছর আমি ডাক্তার হিসেবেই কাজ করেছি। যুক্তরাজ্যে ছিলাম, ওখানে সরকারি হাসপাতাল এনএইচএসে কাজ করেছি ডাক্তার হিসেবে, এমার্জেন্সি মেডিসিন। সো পুরো দস্তুর আমি হাসপাতালের যে ডাক্তার সেভাবে কাজ করেছি। তার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটার কথা বলছেন সেটার পেছনে কিছু গল্প আছে। মূলত আমি যখন করোনার মহামারীটা শুরু হয় তখন আমি যুক্তরাজ্যের একটা হাসপাতালে এমার্জেন্সি মেডিসিনে কাজ করছিলাম ডাক্তার হিসেবে। তো বাংলাদেশের আগে তো যুক্তরাজ্যে করোনার মহামারীটা প্রকট আকার ধারণ করে এবং আপনার খেয়াল থাকবে ওই সময় কিন্তু বেশিরভাগ রোগীকে আমরা বলতাম বাসায় থেকেই চিকিৎসা করতে, শুধুমাত্র যারা খুব খারাপ হয়ে যেত তারাই হাসপাতালে আসতেন। তো আমি যেহেতু এমার্জেন্সি মেডিসিনের ডাক্তার ছিলাম, আমি প্রতিদিনই করোনায় আক্রান্ত এমন রোগীদের চিকিৎসা দিচ্ছিলাম যারা খুবই মারাত্মক পর্যায়ে চলে গেছেন, অক্সিজেন লেভেল অনেক কমে যাচ্ছে, তারা বেশ অসুস্থ হয়ে গেছেন কিন্তু পরিবার পরিজন আবার সাথে আসতে পারছেন না। খুবই একটা বিপর্যস্ত অবস্থা ছিল হাসপাতালে এবং প্রথম দিকে তো আমাদের কাছে চিকিৎসা বা ওষুধ ভ্যাকসিন কিছুই তখন ছিল না। তো একপাশে আমি দেখছিলাম যে করোনা কতটা ভয়াবহভাবে একটা মানুষকে বিপর্যস্ত করতে পারে, একটা পরিবারকে বিপর্যস্ত করছে। কিন্তু আমি যখন বাসায় আসছি, সোশ্যাল মিডিয়া স্ক্রল করছি, তখন নানা ধরনের মিসইনফরমেশন আমি দেখছিলাম যে করোনা হয়তো অত মারাত্মক কোনো রোগ না, করোনা তেমন কাউকে কাবু করে না, বা বাংলাদেশিদের হয়তো এটা তেমন কোনো এফেক্ট করবে না। তারপর বিভিন্ন টোটকা বলা হচ্ছিল যে 3 দিনে করোনা সারাবে, 5 দিনে করোনা সারাবে, এবং যেই প্রিকশনগুলো, সাবধানতাগুলো মানুষ নিলে আসলেই করোনা থেকে তারা নিজেকে সুরক্ষিত রাখতে পারবেন, সেই জায়গায় সচেতনতাটা কম ছিল। তো আমার যেহেতু একদিকে আমি দেখছি যে করোনা কতটা ভয়াবহ হতে পারে, আবার এদিকে মনে হচ্ছিল যে আমার আত্মীয় স্বজন, কাছের মানুষ, তাদেরকে আমার এই বার্তাটা পৌঁছানো প্রয়োজন। সেখান থেকেই আসলে চিন্তা করা যে আমি তাহলে কি করতে পারি, আমার জায়গা থেকে আমার ভূমিকা কি হতে পারে। তখন মনে হলো যে ঠিক আছে, আমি তাহলে ছোট ছোট কিছু ভিডিও করে আমার যে অভিজ্ঞতা আছে, এবং আমি এভিডেন্স বেসড মেডিসিনে পড়ছি, অর্থাৎ কোন চিকিৎসাটা কার্যকর, কোন চিকিৎসাটা আসলে মানুষের জন্য উপকার আনবে, অর্থ বা সময় বা প্রচেষ্টার অপচয় হবে না, সেই জায়গাটায় আমার দক্ষতা ছিল। তো সব মিলিয়ে তখন মনে হলো ঠিক আছে, তাহলে আমি কিছু ভিডিও করা শুরু করি, আমার আশেপাশের মানুষও যদি এতে কিছুটা উপকৃত হয়, সেটাই ধারণা ছিল। আমি ভিডিও করার সময় 3টা জিনিস মাথায় রাখতাম। একটা হচ্ছে আমি চেষ্টা করতাম এমন তথ্যগুলো দিতে যেগুলো মানুষের দৈনন্দিন জীবনে কাজে লাগবে, যেই জিনিসটা আমি চাই তারা করুক। আমাদের চিকিৎসা বিজ্ঞান বা যে কোনো টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডেই যেটা হয়, মনে হয় যে আমরা একটু নিজেদের দুনিয়ায় চলে যাই, তো সেটা না করে যেটা মানুষের জন্য রেলেভেন্ট হবে ওই তথ্যগুলো দেওয়া, খুব শর্ট রাখা ভিডিওগুলো, শুধুমাত্র প্রয়োজনীয় তথ্যগুলো থাকা, এভিডেন্স বেসড করা, অর্থাৎ এমন কোনো কিছু না বলা যেটা আসলে কার্যকর হবে না, এবং সাধারণ মানুষের ভাষায় বলা। এই যে আপনি একটা পজিটিভ কাজ, নিশ্চয়ই এটা পজিটিভ কাজ এবং এটা মানুষকে ব্যাপকভাবে উপকৃত করেছে, যেটা আমরাও দেখেছি। এই কাজ করতে গিয়ে আপনি কখনো বিরূপ প্রতিক্রিয়া বা বিরূপ মন্তব্য বা একেবারে নেগেটিভ কোনো সিচুয়েশনের সম্মুখীন হয়েছেন কিনা? বেশিরভাগই খুব পজিটিভ ছিল।
কারণ আমি যখন করোনার কাজটা শুরু করি তখন যেভাবে বললাম আমি চিন্তা করছিলাম আমার আশেপাশের মানুষও যদি এটা থেকে সঠিক তথ্যটা পায় সেটা আমার জন্য অনেক বড় উপকার হবে। কিন্তু যখন আমি শুরু করলাম তখন আসলে খুবই ওভারওয়েলমিং সাড়া পেয়েছি। একজন আমাকে জানিয়েছেন যে এই ভিডিও দেখে উনি ওনার মায়ের সেবা করছিলেন এবং সময় মতো উনি ধরতে পেরেছিলেন যে ওনার অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে, হাসপাতালে নিয়ে যেতে পেরেছেন এবং উনি আমাকে ওনার ভাষায় ধন্যবাদ জানিয়েছিলেন ওনার মায়ের জীবনটা বাঁচানোর জন্য। এটা আসলে অনেক বড় পাওয়া। এই মানুষটাকে আমি হয়তো কোনোদিন দেখবো না, চিনবো না, কিন্তু এই ডাক্তার হিসেবে বা মানুষ হিসেবেই এটা অনেক বড় পাওয়া। এরকম গল্পগুলো আমার কাছে আসা শুরু করে এবং তখন আসলে দায়বদ্ধতার জায়গা থেকেই আমি এমার্জেন্সি মেডিসিনে কাজ করতাম। বাসায় যতটুকু সময় পেতাম তখন রিসার্চ করে গবেষণা করে ভিডিওগুলো তৈরি করার কাজ করতাম। একটা বিষয় হচ্ছে যে আপনি এবং আপনার হাজব্যান্ড দুজনেই হচ্ছে ইউরোপে সেটেল ছিলেন, লন্ডনে ছিলেন আপনারা, আপনি অক্সফোর্ডে পড়াশোনা করেছেন, ভাইয়াও পড়েছেন। একটা ইউরোপের স্যাটেল জীবন ছেড়ে, যেটা মানুষের একটা স্বপ্ন থাকে ইউরোপে যাওয়ার, সেই স্যাটেল জীবন ছেড়ে রাজনীতিতে আসার কারণটা কি? আমি কেমব্রিজে ছিলাম, সেখানে হাসপাতালে কাজ করছিলাম মেডিসিন স্পেশালিস্ট হিসেবে, আর কেমব্রিজ ইউনিভার্সিটিতে পড়াচ্ছিলাম। ফিরে আসার কারণ কয়েকটা। একটা হচ্ছে ডাক্তার হিসেবে আমি আমার রোগীদের সেবাটা নিশ্চিত করতে পারি, পাশাপাশি সহায় হেলথ থেকে আমাদের দেশের স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছিলাম। কিন্তু আরও বড় পরিসরে, অর্থাৎ সবার স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত করা প্রয়োজন হয়, সবার নাগরিক অধিকার যদি নিশ্চিত করতে হয়, তখন আসলে রাজনৈতিক সদিচ্ছার কোনো বিকল্প নেই। আরেকটা বড় কারণ ছিল যে আমার মনে হয়েছে এখন এটা যে ধরনের সুযোগ আমাদের সামনে এসেছে সেটা সচরাচর আসে না, হয়তো জীবনে একবারই আসে। তো এখানে আমাদের রাষ্ট্রের যে ব্যবস্থা সেটা পরিবর্তন করে নাগরিকের অধিকার যাতে সমুন্নত থাকে, সংরক্ষিত থাকে, সেই দিকে আমাদের যাওয়ার একটা সুযোগ হয়েছে। এবং আমাদের রাজনীতির যে সংস্কৃতি সচরাচর আমরা দেখে এসেছি, নেপোটিজম, পোলারাইজেশন, দুর্নীতি, সেখান থেকে একটা পরিবর্তনের সুযোগ এসেছে যেখানে আসলেই স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি চর্চা, এভিডেন্স বেস পলিসির চর্চা করার একটা সুযোগ সামনে এসেছে। একটা ধারণা আছে যে হয়তো রাজনৈতিক দল শুধুমাত্র নিজের স্বার্থে করে, জনগণের স্বার্থে করে না। এইটা পাল্টানোর একটা সুযোগ এবং আমাদের দেশের জন্য যেহেতু আমার মনে হয় এটা বারবার নাও আসতে পারে, এই সুযোগটাতে আমি কাজ করতে চাই। আপনি হচ্ছে যে রাজনীতিতে আসলেন, আপনি তো প্রথমত আপনার পরিচয়, আপনি একজন ডাক্তার এবং আপনি প্র্যাকটিস করেছেন। কোন পরিচয় আপনার কাছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, ডাক্তার নাকি রাজনীতি? দুইটাই। আচ্ছা, আপনি যে রাজনীতিতে আসলেন, রাজনীতিতে আসার পেছনে কেউ আপনাকে উৎসাহ জুগিয়েছে কিনা যে রাজনীতিতে যেতে হবে, বা এই যে রাজনীতিতে আসলেন মানে কেউ বাধা দিয়েছে কিনা রাজনীতিতে আসার পরে, এই বিষয়টা যদি কেউ বলতেন। রাজনীতিতে আসার পরে কিছু অভিজ্ঞতা হয়েছে, এটা শুধু আমার না, আসলে আমাদের দলের যারা নারী নেতৃবৃন্দ আছেন আমাদের প্রায় প্রত্যেকেরই খুবই নেগেটিভ একটা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়েছে, যেখানে অনলাইন স্পেসে হ্যারাসমেন্ট, বুলিং, গালিগালাজ সেগুলো প্রতিনিয়তই আসছে। এবং আমার কাছে মনে হয় যে জুলাই আগস্টে যেরকম একটা জায়গা তৈরি হয়েছিল যেখানে নারীরা পাবলিক স্পেসে রাজনীতিতে সক্রিয় হবেন, সেটা আবার আস্তে আস্তে কমে যাচ্ছে, জায়গাটা সংকুচিত হয়ে আসছে। আর আমাদের তাই সেই জায়গায় খুবই সচেষ্ট থাকতে হবে যাতে নারীরা যাতে পাবলিক লাইফে এবং রাজনীতিতে তাদের ভূমিকাটা রাখতে পারেন, ঠিক যেভাবে অভ্যুত্থানে তারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। আমাদের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের পলিসি মেকিং যা হবে, যে পরিবর্তন আমরা দেখতে চাই, সেখানে নারীর ভূমিকা থাকার জন্য পরিবেশটা নিরাপদ আমাদের করতেই হবে। 5 আগস্টের আগের রাজনীতি এবং 5 আগস্টের পরের রাজনীতি, এই দুইটা বিষয় মিলে রাজনীতি নিয়ে আপনার মূল্যায়নটা কি? আমার মনে হয় আমরা যে কনভারসেশনগুলো করছি, আমাদের সংবিধানে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন, আমাদের বিচার ব্যবস্থায় কী ধরনের পরিবর্তন প্রয়োজন, আমাদের পুলিশ, জনপ্রশাসন, এই খাতগুলোতে কী ধরনের সংস্কার প্রয়োজন, এটা আমি আগে হতে দেখিনি। তো এই যে আমরা পরিবর্তনের কথাগুলো বলছি এবং পরিবর্তনের কথা রাজনৈতিক পরিসরে সকল রাজনৈতিক দল এটাতে অংশগ্রহণ করছেন এবং আমি চাইবো যে তারা সদিচ্ছা নিয়েই পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য অংশগ্রহণ করছেন। আমি এটাকে খুবই ইতিবাচকভাবে দেখি এবং আমার আশা যে আসলেই আমরা আমাদের
যে প্রতিষ্ঠানগুলো আছে, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো আগে যেভাবে কুক্ষিগত থাকতো কোনো একটা দলের কাছে, কোনো একটা পক্ষের কাছে, জনগণের পক্ষে তারা কাজ করতে পারতেন না, সেই জায়গায় আমরা সামগ্রিকভাবে সংস্কারগুলো করে এই প্রতিষ্ঠানগুলো যাতে আসলেই নাগরিকের অধিকারের জন্য কাজ করতে পারে সেই একটা জায়গায় পৌঁছাতে পারবো। আপনার কাছে যেহেতু রাজনীতিতে আসলেন, আপনি প্র্যাকটিসিং করেছেন, দুইটার মধ্যে কোনটা বেশি কঠিন, রাজনীতি করা নাকি হচ্ছে অ্যাজ এ ডাক্তার প্র্যাকটিসিং, কোনটা বেশি কঠিন? দুইটাই কঠিন, আবার দুইটাই সহজ। ডাক্তার তাসনিম জারা, আপনি যেহেতু নতুন পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিতে আসলেন, আপনি চাইলে তো বাংলাদেশের প্রতিষ্ঠিত অনেক রাজনৈতিক দল আছে, সেই দলে আপনি অংশগ্রহণ করতে পারতেন, কিন্তু সেইগুলো দলে আপনি অংশগ্রহণ না করে একেবারে নতুন একটা দলের সাথে অংশগ্রহণ করলেন, আই মিন এনসিপির সাথে। এনসিপিতে আসার কারণটা কি? ডক্টর তাসনিম জারা, আমরা আপনার এই প্রশ্নের উত্তর শুনবো। এই পর্যায়ে আমাদের একটা বিরতির সময় হলো। দর্শক, আমরা এই পর্যায়ে একটু বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ 24-এর ঈদের বিশেষ আয়োজন আড়াইসিয়াল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ডাক্তার তাসনিম জারার সাথে। ডাক্তার তাসনিম জারা, আমরা যে জায়গাটিতে ছিলাম, যে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে, সেই দলগুলোতে যোগদান না করে আপনি যেহেতু একেবারে নতুনভাবে রাজনীতিতে অংশগ্রহণ করলেন, এনসিপিকে কেন বেছে নিলেন? বেশ কয়েকটা কারণ আছে। যে ধরনের রাজনীতি আমরা সামনে দেখতে চাই, আমার মনে হচ্ছে এনসিপি সেই প্রতিশ্রুতি নিয়ে তৈরি হয়েছে, এবং আমরা এনসিপিতে এমন কিছু মানুষ এর সাথে আমি কাজ করি যারা খুবই নিবেদিত প্রাণ, এবং তারা মনে প্রাণেই চায় বাংলাদেশটা নাগরিকের হোক, জনগণের হোক, এবং রাষ্ট্র ব্যবস্থাটা যাতে জনগণের জন্য কাজ করে, এবং রাজনীতিতে একটা নতুন ধারা যাতে আসে। রাজনীতি শুধুমাত্র নিজের স্বার্থের জন্য বা লেনদেনের জন্য না হয়ে জনগণের জন্য, অধিকার রক্ষার জন্য যাতে হয়। তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে এনসিপি জয়েন করাই আমার জন্য সবচেয়ে সমীচীন। আপনি এই দলে যোগদান করার পরে আমরা দেখলাম নাগরিক কমিটি নিয়ে কাজ করেছেন। নাগরিক কমিটি থেকে আপনাদের হচ্ছে রাজনৈতিক দল গঠন করলো। এই যে মাঝখানের যে যাত্রাটা, আপনাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হয়েছে, নাগরিক কমিটি থেকে পার্টিতে আসার যাত্রাটা আপনাদের কত কঠিন ছিল একটা নতুন রাজনৈতিক দল গঠন করার জন্য? নাগরিক কমিটি একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছে, যেখানে নাগরিক কমিটি এখন নাগরিক পার্টিকেও অ্যাকাউন্টেবল করবে। যে কোনো পার্টি, যে কোনো রাজনৈতিক দলকে অ্যাকাউন্টেবল করার জন্য নাগরিক কমিটি কাজ করবে। নাগরিক কমিটিতে থাকার সময় এখন আমার এনসিপিতে যারা কলিগ আছেন অনেকেই ছিলেন, অনেকে এনসিপিতে চলে এসেছেন, অনেকে এখনও নাগরিক কমিটিতে আছেন। তো আমাদের যাত্রাটা খুব ভালো ছিল। ওই সময় আমরা বিভিন্ন সংস্কার নিয়ে কথা বলেছি। আমাদের যেই নতুন বাংলাদেশে যে আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলোর জন্য নাগরিক কমিটি থেকে কাজ করার সুযোগ হয়েছে। আমি সেখানে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। ওখানে কয়েকটা মিনিংফুল কাজ আমার করার সুযোগ হয়েছে। স্বাস্থ্যখাত সংস্কার কমিশনের আমরা একটা প্রস্তাবনা জমা দিয়েছিলাম, যেখানে আমাদের বক্তব্য ছিল যে চিকিৎসা শুধুমাত্র কিছু প্রিভিলেজ ক্লাসে যাতে লিমিটেড না থাকে, যাদের টাকা আছে বা রিসোর্স আছে, কানেকশনস আছে, সেখানেই যাতে চিকিৎসাটা সীমাবদ্ধ না থাকে, সবাই যাতে সমান মানের চিকিৎসা পায়, সেজন্য আমরা কিছু স্পেসিফিক প্রস্তাবনা দিয়েছিলাম, যেগুলোর অনেকগুলি স্বাস্থ্যখাত কমিশনের যে ফাইনাল রেকমেন্ডেশন এসেছে সেখানে অ্যাডপ্টেড হয়েছে। আরেকটা কাজ জাতীয় নাগরিক কমিটিতে থাকার সময় আমার করার সুযোগ হয়েছে, সেটা হচ্ছে প্রবাসীদেরকে সংযুক্ত করা। আমাদের অভ্যুত্থানের সময় তো প্রবাসে আমাদের অনেক ভাই বোন খুবই সংযুক্ত হয়েছেন এই অভ্যুত্থানের সাথে, টান ফিল করেছেন, তারা সংগঠিত হয়েছেন, মাঠে নেমেছেন, তাদের পলিসি মেকারদের সাথে কানেকশন করে বাংলাদেশের পক্ষে কথা বলেছেন, আওয়াজ তুলেছেন। তো এই মানুষগুলোকে যাতে আমাদের নতুন যাত্রায়, নতুন বাংলাদেশ করার যাত্রায়ও আমরা সংযুক্ত করতে পারি, সেই কাজটা নাগরিক কমিটিতে থাকা অবস্থায় আমরা শুরু করতে পেরেছিলাম। এনসিপির সবাইকে আমরা তরুণ দেখছি, নেতৃত্বে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রবীণ নাগরিকদের সেই অর্থে দেখছি না। অন্য রাজনৈতিক দলগুলো একেবারে ভিন্ন আপনারা, কারণ সেখানে দেখি আমরা প্রবীণ সদস্য। এনসিপিকে শুধুই তরুণদের দল নাকি প্রবীণরা আপনাদের সাথে যোগদান করতে পারবে? শুধু তরুণদের দল না, আমরা সবার দল, এবং আমরা চাই যে তরুণদের যেমন ফ্রেশ ব্লাড থাকবে, তার পাশাপাশি প্রবীণদের যে অভিজ্ঞতা, উইজডম, দুইটারই সংমিশ্রণ হবে, কিন্তু কোনোটাই একটা আরেকটার বিপরীতে যাতে না যায়। আমরা উইজডমটা নিব, কিন্তু যেটা আগের মানে আনকোয়েশ্চেন্ড কিছু আমরা নিতে চাই না। আমরা আমাদের উপদেষ্টা পরিষদ গঠনের প্রক্রিয়াতে আছি, যেখানে
প্রবীণ যারা আছেন, যাদের অনেক এক্সপিরিয়েন্স আছে, স্কিলস আছে, সেগুলো যাতে আমাদের দলে আমরা কাজে লাগাতে পারি, এই মানুষগুলোকে যাতে আমাদের কাজে সংযুক্ত করতে পারি, সেই প্রক্রিয়া চলমান আছে। তাসিম যারা, একটা বিষয় হচ্ছে আপনি রিসেন্টলি চট্টগ্রামের বিভিন্ন অলিতে গলিতে শহরে আপনি ঘুরে বেরিয়েছেন। দল গঠনের পরে এটি আপনাদের প্রথম সাংগঠনিক সফর ছিল, একেবারে পথে প্রান্তরে ছুটে বেড়ানো। সেখানে যে আপনারা গেলেন, এনসিপি নিয়ে মানুষের প্রত্যাশা কেমন, আপনারা কেমন সাড়া পেয়েছেন তাদের কাছ থেকে? অভূতপূর্ব সাড়া পেয়েছি, এটা একদম বলার ভাষাই রাখে না। আর খুবই অর্থপূর্ণ ছিল এই সাংগঠনিক সফর। মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্তভাবে অনেক রেসপন্স এসেছে, তারা কেমন বাংলাদেশ চান, তাদের কথা শুনেছি, আমাদের কথা শুনেছেন, খুবই অর্থপূর্ণ ছিল। আমরা সংস্কারের কথা বলি, আমরা নতুন রাজনীতির কথা বলি, নতুন সংবিধানের কথা বলি। গ্রাউন্ড থেকে যেটা উঠে আসে যে আসলেই মানুষ যে পরিবর্তনটা চায়, বিচার ব্যবস্থা যাতে তাদের হয়ে কাজ করে, জনগণের হয়ে কাজ করে, আমাদের পুলিশ যাতে জনগণের হয়ে কাজ করে, আমাদের প্রতিষ্ঠানগুলো যাতে জনগণের হয়ে কাজ করে, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো যাতে সবার জন্য অ্যাক্সেসটা সমান হয়। মাঠ থেকেই আমরা এগুলো শুনে আসছি, মানুষের আকাঙ্ক্ষা তাই, এবং আমরা এই বাস্তবতাগুলো মাথায় নিয়েই সামনের রাজনীতিটা করতে চাই। বাংলাদেশে 50টির অধিক বিদ্যমান রাজনৈতিক দল আছে। স্বাধীনতার 54 বছরে রাজনৈতিক দলগুলোর কাছে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল জনগণের ভাষায়, সেই অর্থে তারা পায়নি। এনসিপি কি এমন কাজ করবে বা এনসিপি মানুষকে কি দিতে চায় যার ফলে মানুষ এনসিপিকেই বাছাই করে নেবে? আসলে আপনারা কোন বার্তা নিয়ে জনগণের কাছে যেতে চান, কোন জিনিসগুলোকে প্রায়োরিটি? আমার মনে হয় এই প্রেক্ষাপটটা অলরেডি পরিবর্তন হয়ে গিয়েছে। আপনি আমি যেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কথা বলছিলাম, বিগত বছরগুলোতে কিন্তু প্রেক্ষাপটটা এরকম ছিল না। এই যে আমরা পরিবর্তনের কথা বলছি, সংস্কারের কথা বলছি, রাজনৈতিক দলগুলো, বিভিন্ন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠানগুলো সংস্কারের কথা বলছে, আমার মনে হয় পরিবর্তন অলরেডি ঘটে গেছে। এবং এই সময়টাতে কে কোন রোলে আছে, কে কিভাবে মানুষের আকাঙ্ক্ষাগুলো ধারণ করছে, প্রতিফলনের জন্য কমিটমেন্ট দিচ্ছে, সেটাই আসলে নির্ধারণ করবে আমাদের সামনের গতিপথ কেমন হবে। পৃথিবীর সবচেয়ে পুরাতন গণতান্ত্রিক দেশগুলোর একটি হচ্ছে ব্রিটেন। আপনি ব্রিটেনে দেখেছেন, বাংলাদেশে দেখেছেন। ব্রিটেনে একেবারে প্রতিষ্ঠিত একটা গণতন্ত্র আছে। একটা বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্যই বাংলাদেশ যুদ্ধ করেছিল। স্বাধীনতার 54 বছরেও আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলাম না, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে পারলাম না। আসলে ব্রিটিশরা যেটা পেরেছে আমরা কেন পারলাম না? বাংলাদেশে কেন গণতন্ত্র প্রতিষ্ঠা করা গেল না? আপনার কি মনে হয়? আমাদের চাওয়া এবার যাতে জুলাই সনদটা হয়, যেখানে আমাদের যেই নির্বাচিত স্বৈরতন্ত্র অলমোস্ট, যে নির্বাচনটা হয়, 5 বছর পর পর নির্বাচন হয়, কিন্তু তারপরে যে ব্যবস্থাটা থাকে সেখানে ক্ষমতাটা কুক্ষিগত থাকে, একদিকে পাওয়ার খুবই কনসেন্ট্রেটেড থাকে, সেটা যাতে না হয়, বরঞ্চ পাওয়ারের ব্যালেন্স হয়, প্রতিষ্ঠানগুলো জবাবদিহিতা থাকে, জনগণের কাছে জবাবদিহিতা থাকে, সেই জন্যই কিন্তু আমরা সংস্কারের কথাগুলো বলছি। এবং আমাদের একদম ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটিজ ইজ রিফর্মস, যাতে করে আমরা যেই ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থাই তো তখন জনগণকে গুম করেছে, খুন করেছে, একটা পর্যায়ে কারফিউ দিয়ে রাস্তায় মানুষকে নির্বিচারে খুন করেছে, ছোট বাচ্চারা যারা একদম, তারাও এটা থেকে রেহাই পাননি। এই রাষ্ট্র ব্যবস্থাটা আসলে একটা স্বাধীন দেশে থাকার কথা না। তো কিভাবে আমরা, কি ধরনের পরিবর্তন করে আমরা এই ব্যবস্থা থেকে এমন একটা ব্যবস্থায় যেতে পারবো যেখানে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠান জনগণের কাছে জবাবদিহি হবে, সেই চেক অ্যান্ড ব্যালেন্স যাতে থাকে, ক্ষমতা একটা জায়গায় যাতে আটকে না থাকে, সেইটাই আমরা চেষ্টা করছি এনসিপি থেকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখনো পর্যন্ত 28 ফেব্রুয়ারি প্রতিষ্ঠা লাভ করেছে। আপনারা হচ্ছে বিভিন্ন জায়গায় কমিটি দিচ্ছেন। আপনারা কমিটির ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে যে একটা সময় যারা হচ্ছে বিভিন্ন দলের সাথে রাজনীতিতে যুক্ত ছিল, বিশেষ করে আমরা ওদের ফ্যাসিবাদের কথা বলি, আপনাদের দলে কোন শ্রেণী পেশার মানুষ যোগদান করতে পারবে? এনসিপিতে যোগ দেওয়ার জন্য কোনো বিশেষ কোনো ক্রাইটেরিয়া আছে কিনা, যে এনসিপিতে আসতে হলে এই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হবে, এরকম কোনো? বিগত সময়ে যারা ফ্যাসিবাদের সাথে জড়িত ছিল, যারা মানুষের অধিকার হরণ করেছে, এই মানুষগুলোকে আমরা অবশ্যই দলে রাখবো না। যারা নতুন বাংলাদেশে জন্য কাজ করতে চায়, যারা আমাদের রাষ্ট্রটা বিনির্মাণে কাজ করতে চায়, অভ্যুত্থানে তো একটা স্ট্রাগলের শুরু হয়েছে, এটার পথ আরও লম্বা। তো সেই লম্বা জার্নিতে যারা আমাদের দেশের পরিবর্তনের জন্য কাজ করতে চায়, তারাই এনসিপিতে যুক্ত হতে পারবেন। জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বিভক্তি তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি, তারা একেবারে একটা জায়গা ফিক্সড করে দিয়েছে, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে।
এনসিপি বলছে যে তারা সংস্কার এবং বিচার প্রক্রিয়া শেষে নির্বাচন হতে চায়। আসলে এই যে নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে এটা আসলে রাজনীতিতে কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে কিনা? এখানে আমি একটু কারেক্ট করে দেই, এনসিপি হিসেবে আমাদের দলীয় পজিশন সবসময় পরিষ্কার ছিল, যেটা আমাদের সরকার থেকে বলা হয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এটার সাথে আমাদের কোনো দ্বিমত নাই, আমরা এটাতে একমত। আমরা যেটা বলছি যে বারবার যেটা হয়ে আসছে, মানুষ রক্ত দিয়েছে, মানুষ সংগ্রাম করেছে, কিন্তু তারপরে অধিকারটা সংরক্ষিত হয় না, এটা কিন্তু আমরা ইতিহাসে দেখে এসেছি। এবারও যাতে সেরকম না হয়, যেই কারণে এই ছোট ছোট স্কুলের বাচ্চারা, কলেজের ছেলেমেয়েরা, ইউনিভার্সিটির ছেলেমেয়েরা একদম নির্ভয় রাস্তায় নেমে গিয়েছে ন্যায় প্রতিষ্ঠার জন্য, অধিকার প্রতিষ্ঠার জন্য, সেটা যাতে আমরা করতে পারি। এবং সেই জন্য আমরা বলছি যে সংস্কার প্রয়োজন, সকল রাজনৈতিক দলের ঐক্যমতে যাতে একটা জুলাই সনদ ঘটে, যেটা বলা হচ্ছে যে জুলাইয়ের মধ্যেই হবে। অগস্ট পর্যন্ত সময়সীমা আছে ঐক্যমত কমিশনের, বাট ওনারা চেষ্টা করছেন জুলাইয়ের মধ্যেই হওয়ার। তো আমাদের সেইখানেই জোরালো দাবি যে জুলাই সনদটা যাতে হয়, যাতে আমাদের যে রাষ্ট্র ব্যবস্থার সংস্কারগুলো যেগুলো প্রয়োজন, যাতে এভাবে নির্বিচারে রাষ্ট্র নিজের নাগরিককে গুম খুন করতে না পারে, সেই সংস্কারগুলো যাতে আমরা করতে পারি। এবং যেভাবে আমাদের নিরাপত্তা বাহিনী এবং অন্যান্য পক্ষ জনগণকে অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, গুম করেছে, খুন করেছে, আমাদের ইউনাইটেড নেশনসেরও রিপোর্ট আছে যেখানে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির জন্য রিজনেবল গ্রাউন্ড আছে। এটার বিচার চাওয়া তো কোনো র্যাডিক্যাল কিছু না বা কোনো স্ট্রেঞ্জ কিছু না, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। এবং আমাদের আশা থাকবে যে এই সংস্কার এবং বিচারের প্রশ্নে যাতে ঐক্যমত থাকে, সবারই তো এইটা প্রত্যাশা। এবং আমরা যখন মাঠেও যাচ্ছি, কথা বলছি মানুষের কাছে, এই ব্যাপারে আমরা কোথাও থেকে দ্বিমত শুনি নাই। 5 আগস্ট পরবর্তী বর্তমান এই অন্তর্বর্তী সরকারের একটা বড় দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ, জুলাই চার্টার করা। কিন্তু আমরা দেখতে পেলাম যে জুলাই চার্টারের জন্য আপনাদেরকে আন্দোলনে নামতে হয়েছে, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আমরা দেখেছি যে আপনাদেরকে টানা 2 দিন আন্দোলন করতে হয়েছে। এই অন্তর্বর্তী সরকারটা একটা অভ্যুত্থানের পরবর্তী সরকার, আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ বা জুলাই চার্টার নিয়ে আপনাদেরকে কেন আন্দোলন করতে হলো? একটু আমরা এই প্রশ্নের উত্তর দিব। দর্শক, এই পর্যায়ে আরও একটি বিরতির সময় হলো, আমরা ফিরছি বিরতির পর, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। আমাদের আজকের অতিথি ডাক্তার তাসনিম জারা। ডাক্তার তাসনিম জারা, আমরা যে জায়গাটাতে ছিলাম, যে অভ্যুত্থান পরবর্তী গভর্নমেন্টের একটা বড় কাজ ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ বা ফেসিবাদের সাথে যারা জড়িত ছিল তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয় এবং জুলাই চার্টার করা। কিন্তু আমরা সেটা দেখতে পেলাম অভ্যুত্থানের প্রায় 10 মাস হতে চললো, এখন পর্যন্ত আমরা জুলাই চার্টার দেখলাম না, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আপনাদেরকে রাত জেগে আন্দোলন করতে হয়েছে। এটা কেন হলো? এটা দুর্ভাগ্যজনক, এবং আমরা শুরু থেকেই বলে আসছি যে যেই রাজনৈতিক দল এভাবে নির্বিচারে মানুষকে গুম করতে পারে, খুন করতে পারে, তারা রাজনৈতিক বিচার নিশ্চিত হওয়ার আগ পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার কথা। কিন্তু আমরা যেটা দেখলাম, আসলে 8-9 মাস পেরিয়ে গেল, তাদের ব্যাপারে কোনো সুরাহা করা হলো না, বরঞ্চ তারা মিছিল করছেন, বিভিন্নভাবে মানুষকে হয়রানি করার চেষ্টা করছেন, যে কারণে আসলে শেষমেশ আন্দোলনেই নামতে হলো। এখন প্রেক্ষাপটটা যদি একটু বলি, যে যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড তারা করার রাইট আছে, তারা কিন্তু মিছিল করতে পারে, এবং পুলিশ বা প্রশাসন যারা আছেন তাদের এই অধিকারটা প্রোটেক্ট করার প্রয়োজন। কিন্তু আসলে তো আমাদের বাস্তবতায় সেটা কেওয়াসের সৃষ্টি করবে। তো যেই কারণে আমাদের মনে হয়েছে যে সরকার এটা আরও অনেক আগে করা প্রয়োজন ছিল, আমাদের আন্দোলনের ফলে এটা করতে হয়েছে, এটা দুর্ভাগ্যজনক। আর জুলাই চার্টার না, জুলাই প্রোক্লেমেশন, চার্টারটা হচ্ছে যে জুলাই চার্টার হচ্ছে যে সংস্কার নিয়ে ঐক্যমত্য কমিশন যেই প্রস্তাবনাটা দিবেন সেটা জুলাই চার্টার। জুলাই প্রোক্লেমেশনটাও আমরা এর আগেও সরকারের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছিলাম যে জুলাই প্রোক্লেমেশন আসছে, কিন্তু সেটা একবার ভঙ্গ হয়েছে। আমাদের আশা থাকবে এবার যেহেতু সরকার প্রতিশ্রুতি আবারও দিয়েছেন জুলাই প্রোক্লেমেশন আসবে, আমরা আশা করব যে এবার সেটা রেসপেক্টেড হবে। একটা বিষয় হচ্ছে যে সামনে জাতীয় সংসদ নির্বাচন, আপনারা যেহেতু একেবারেই নতুন দল, আপনারা কি আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনো দলের সাথে জোটবদ্ধভাবে নির্বাচনে যাবেন কিনা বা এককভাবে নির্বাচনে যাবেন কিনা? জোটে যাওয়ার কোনো সিদ্ধান্ত আমাদের নাই।
একটা বিষয়, একটা অভিযোগ আছে, এনসিপিকে দাঁড় করানোর পেছনে একটা দলের বিশেষ ফান্ডিং আছে বা একটা দলের বিশেষ নেতাকর্মী এখানে বিশেষ আছে, যে তারাই এনসিপিকে দাঁড় করিয়েছে। আবার এমনও অভিযোগ আছে যে এনসিপি হচ্ছে সরকারের সমর্থিত একটা প্রতিষ্ঠিত দল। এই অভিযোগগুলো কেন আসছে, এ নিয়ে আসলে আপনাদের মতামত কি? এই দুটোই সম্পূর্ণ ভিত্তিহীন। আসলে আমরা শুরু করার আগে থেকেই বিভিন্ন ধরনের মিসইনফরমেশনের শিকার হয়েছি, ডিসইনফরমেশনের শিকার হয়েছি, প্রোপাগান্ডার শিকার হয়েছি। সেই ক্ষেত্রে আসলে আপনারা যারা মিডিয়াতে আছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে যাতে আপনারা এগুলো খণ্ডন করেন এবং আসল সত্যটা যাতে মানুষের কাছে আপনারা তুলে ধরেন। যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর একটা ম্যানিফেস্টো ছিল 33% নারীদের জন্য রাখার কথা ছিল, কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের রাজনৈতিক দলগুলো সেগুলো করতে দেখি না। আপনি একজন নারী হিসাবে বাংলাদেশের রাজনীতি আসলে নারীদের জন্য কতটুকু উপযোগী রাজনীতি করার জন্য, সেটা যদি আমাদেরকে একটু জানান। খুবই চ্যালেঞ্জিং। আমাদের আর্থসামাজিক ব্যবস্থায় তো আসলে নারীদের পাবলিক স্পেসে আসাই চ্যালেঞ্জিং, তারপরে পলিটিক্স খুব চ্যালেঞ্জিং, এবং আমরা যেটা দেখছি আসলে নারীদের জন্য অনলাইন স্পেসটাও খুবই চ্যালেঞ্জিং। স্পেশালি যারা পলিটিক্সে আছেন তাদের জন্য হেন কোনো অভিযোগ, হ্যারাসমেন্ট, বুলিং আমি বাকি দেখি নাই যেভাবে আমাদের নারী রাজনীতিবিদদের টার্গেট করা হচ্ছে। অন্যান্য রাজনৈতিক দলের নারীদের ক্ষেত্রেও দেখছি। আসলে আমাদের পরিবেশটা অবশ্যই নিরাপদ করতে হবে। পরিবেশটা নিরাপদ করা ছাড়া আমরা চিন্তা করতে পারি না যে নারীরা সক্রিয়ভাবে এখানে ভূমিকা পালন করতে পারবেন। ডক্টর যারা, আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশের রাজনীতিতে নারীদের এখনো সেই অর্থে যতটা পজিটিভ হওয়ার কথা ছিল সেটুকু হয়নি। আমরা সম্প্রতি দেখলাম যে সংস্কার কমিশনের সাথে আপনার বৈঠকে যে একটা জিনিস তুলে ধরেছেন, সেটা হচ্ছে যে 100 আসনে সরাসরি নারীদেরকে নির্বাচনের কথা বলেছেন, কিন্তু অন্য রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে বিরোধিতা করছে, এটা কেন? আমরা দল থেকে এটা খুবই ক্লিয়ার পজিশন নিয়েছি যে 100 আসনে না, 400 আসনেই সরাসরি নির্বাচন হবে এবং আমাদের জাতীয় সংসদে ন্যূনতম 25% নারী জনপ্রতিনিধি থাকবে। এটা সংস্কার ঐকমত্য কমিশনের প্রপোজাল এবং আমরা এটার সাথে সম্পূর্ণ একমত। কারণ যেই সিস্টেমে নারী প্রতিনিধি আমরা নিশ্চিত করছিলাম সেটা হচ্ছে সংরক্ষিত আসন, কিন্তু সংরক্ষিত আসনের মাধ্যমে যা নারীর ক্ষমতায়নের যে উদ্দেশ্যটা ছিল সেটার পথে অনেকগুলো বাধা থাকে। আমরা যেটা বলছি যে এই 100 নারী জনপ্রতিনিধি যারা আসবেন, যেটা জাতীয় সংসদের ন্যূনতম 25% হবে, 2025 সালে এসে আসলে এই ন্যূনতম 25% নিয়েও দ্বিমত করার সুযোগ নাই। এবং সরাসরি নির্বাচনের কথাটা আমরা বলছি কারণ যখন সংরক্ষিত আসনের কথা বলা হয় তখন কিন্তু সেই জনপ্রতিনিধির কোনো কনস্টিটিউয়েন্সি নাই, অর্থাৎ উনি জনগণের কাছে জবাবদিহিতা করা বা সার্ভিস দেওয়ার জায়গাটা খুব সীমিত থাকে। প্রেজেন্স আছে কিন্তু পাওয়ারের জায়গাও খুব কম, অ্যাকাউন্টেবিলিটির জায়গাও খুব সীমিত। সেটা না হয়ে যখন নারী জনপ্রতিনিধি প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে তার আসন থেকে জয়ী হয়ে আসবেন, সেটা কিন্তু তৃণমূল থেকে নেতৃত্ব তৈরি করার একটা বড় সুযোগ দেয়, একটা স্ট্রাকচারাল জায়গা তৈরি করে। যখন তিনি তার আসনে গিয়ে ভোটের জন্য তিনি ক্যাম্পেইন করবেন, তিনি ইশতেহার নিয়ে কথা বলবেন, মানুষের দ্বারে দ্বারে যাবেন, এরপরে যখন তিনি সেই আসনে জয়ী হয়ে আসবেন তারপরের বছরগুলোতে তিনি কিন্তু তার আসনের যারা তাকে ভোট দিয়েছেন, তার যে কনস্টিটিউয়েন্সি আছে, তার কনস্টিটিউয়েন্স আছে, তাদের জনপ্রতিনিধি হিসেবে তার একটা জবাবদিহিতার জায়গা থাকবে এবং তাদেরকে সার্ভিস দেওয়ার জায়গা তৈরি হবে। তো সেজন্য আমরা বলছি যে শুধুমাত্র নারী জনপ্রতিনিধি প্রেজেন্স হিসেবে না, তারা যাতে আসলেই জনগণের প্রতিনিধি হিসেবে সেখানে কাজ করতে পারেন, সেজন্য সরাসরি তাদের আসন থেকে নির্বাচন করার প্রয়োজন। এবং এইটা আমরা আমাদের দলীয় পজিশন খুব পরিষ্কারভাবে জানিয়েছি। এর রিলেটেড একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে নারীরা আসতে চায় না কেন? কারণ হচ্ছে নারীদের ক্ষমতায়ন বর্তমানে খুবই জরুরি, কিন্তু নারীরা রাজনীতি থেকে কেন মুখ ফিরিয়ে নিচ্ছে, এটা কেন, আপনার কি মনে হয়? এটা তো আসলে অনেকগুলো কারণ। আমরা যখন এনসিপি থেকেই নারী নেতৃত্ব আসছে, অনেকগুলো বাধার সম্মুখীন হচ্ছি অনলাইন স্পেসে, এবং সেখানে আসলে যেই নিরাপদ পরিবেশটা থাকার কথা ছিল সেটা তো নাই। তো আমাদের সবাই মিলেই এটা পরিবর্তন করতে হবে, সব দলের জন্যই পরিবর্তন করতে হবে, এবং এটা আমার আশা থাকবে যে সব দল এই জায়গাটাতে একমত পোষণ করবেন। আমরা বিভিন্ন জায়গায় নারীদের উপর নানাভাবে হ্যারাসমেন্টের শিকার হতে দেখছি। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে যেটা একেবারে অপ্রত্যাশিত, নারীদের নিয়ে আসলে গভর্নমেন্টের যে পরিকল্পনা, এটা আসলে বাংলাদেশের নারীদের জন্য যথেষ্ট কিনা? বাংলাদেশের নারীদের আর্থসামাজিক উন্নয়নে গভর্নমেন্টের আর বা আপনাদের দলীয় অবস্থান কি, যে আমরা নারীদের জন্য এইভাবে কাজ করতে চাই এবং আগামী দিনে নারীরা বাংলাদেশের রাজনীতিতে আরও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে? আসলে সরকার থেকে খুব সুনির্দিষ্ট পরিকল্পনা আমার চোখে পড়েনি। এই যে নারীরা এত অনলাইন হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন, সেটার ব্যাপারে সরকারের সুনির্দিষ্ট পদক্ষেপ কি
কিভাবে তারা সেফগার্ড করছেন, এই ব্যাপারে আমি আশা করব সরকার আরও প্রোঅ্যাক্টিভ ভূমিকা রাখবেন এবং আরও সুদৃঢ় ভূমিকা রাখবেন। সবগুলো দল হচ্ছে সাংগঠনিক কাঠামোর ক্ষেত্রে তারা হচ্ছে নানা ধরনের তাদের হচ্ছে কয়েকটি স্তর বিশিষ্ট থাকে এবং সমালোচনা করার সুযোগ থাকে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি যদি কোনো সিদ্ধান্ত নেয় দলের সর্বোচ্চ বডি, সেক্ষেত্রে নেতাকর্মীরা সেই সিদ্ধান্তে চ্যালেঞ্জ করতে পারবে না, সমালোচনা করতে পারবে না। গণতান্ত্রিক চর্চা কতটুকু আছে আপনাদের দলের সিদ্ধান্তের ব্যাপারে দলীয় নেতাকর্মীদের? খুব তুমুল সমালোচনা হয়। আমাদের দলের ভেতরে যারা আছেন, বিভিন্ন পদে আছেন, সদস্য আছেন, আমাদের যে সিদ্ধান্তগুলো হয়, যে কর্মসূচি হয়, যে পদক্ষেপগুলো নেওয়া হয়, সেই জন্য পর্যালোচনার ক্ষেত্রে সবাই স্বাধীনভাবে মতামত দেন এবং খুবই প্রাণবন্ত পর্যালোচনা, সমালোচনা সব কিছুই হয়। একটা লাস্ট, সেটা হচ্ছে যে আপনারা এখনো দলের নিবন্ধনের জন্য আবেদন করেননি। নিবন্ধন পেতে হবে যেহেতু জাতীয় নির্বাচন খুবই সন্নিকটে। আরেকটা বিষয় হচ্ছে প্রতীক এবং নিবন্ধন, এগুলোর জন্য জাতীয় নাগরিক পার্টির পরিকল্পনা কি? আমাদের নিবন্ধনের জন্য কাজ চলছে। নিবন্ধনের জন্য আলাদা টিম কাজ করছে, আমাদের সাংগঠনিক টিম কাজ করছে, যাতে আমাদের কমিটিগুলো, অফিসগুলো তৈরি হয়ে যায় সময় মতো, যাতে আমরা নিবন্ধনের জন্য আবেদন করতে পারি। নতুন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং বৈষম্য দূর হবে, আপনি কতটুকু আশাবাদী? আমি খুবই আশাবাদী। যারা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা ঈদের বিশেষ আয়োজন আরআইসিএল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে ডাক্তার তাসনিম যারার সাথে কথা বলছিলাম, তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে আমাদের সাথে বলছিলেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। পরবর্তীতে দেখা হবে আবারও কোনো বিশেষ অনুষ্ঠানে বিশেষ কোনো অতিথির সাথে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি মাজহারুল ইসলাম। আল্লাহ হাফেজ।